সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? ভালো আছো? প্রথমেই জানাই ইজি লার্ন আজিজুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, শিক্ষক, গণিত শিক্ষা কেন্দ্র, পদার্থ রসায়ন। আজকে আমরা যে অধ্যায়টার দিকে মনোযোগ দেব সেটা হলো যে আমরা গতি এবং বল করার পরে এই দুটোকে আরেকটু ভালোভাবে ব্যবহার করার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। হ্যাঁ, আমরা আরও কাজ করব, আর কাজ করার জন্য কি লাগবে? শক্তি লাগবে। তাহলে যার শক্তি বেশি সে বেশি কাজ করতে পারবে, যার শক্তি কম সে কম কাজ করতে পারবে। তার মানে আমার চাইতে আমার সন্তান বা আমার বাবা, তাদের প্রত্যেকের শক্তি কিন্তু সমান নয়, বা তোমার চেয়ে আমার কাজ করার শক্তি বা আমার চেয়ে তোমার কাজ করার শক্তিটা সমান নয়। তাহলে যার শক্তিটা বেশি সে বেশি কাজ করতে পারবে, আর এই বেশি কাজ করতে যারা পারে বলা হয় তাদের ক্ষমতা বেশি। হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পেরেছো আমার কথার মাধ্যমে এবং আমার বোর্ডে লেখার মাধ্যমে আজকে আমি যে অধ্যায়টা পড়াতে যাচ্ছি সেটা হলো কাজ, ক্ষমতা এবং শক্তি। আই ডু, হ্যাঁ আমি করি, হ্যাঁ আমি নিশ্চয়ই কিছু একটা করি। এই যে আমি ইংরেজিটা লিখলাম, আমি করি, আমি কি করি? এখন আমি হতে পারে যে আমি পড়ছি, আমি দেখছি, আমি শুনছি, আমি বুঝতে পারছি, আমি তোমাকে অনুভব করছি, আমি খাচ্ছি। এই যে এগুলো, তোমরা এগুলো কোনোটাই কাজের বাহিরে না, কিন্তু সেটা হলো আমাদের বাস্তবিক ক্ষেত্রে। কিন্তু বিজ্ঞান কি বলে? আসো শুনি। বিজ্ঞান বলে না, এগুলো কোনোটাই কাজ হবে না। কাজ তাহলে কোনটা হবে? হ্যাঁ, অবশ্যই কাজ হবে সেটা, যেটা হলো যে আমরা যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি। তোমরা কিন্তু বলের অধ্যায়ে জেনেছ যে বল প্রয়োগ করলে একটা স্থির বস্তু গতিশীল হয় এবং একটা গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায়, বা গতির দিক পরিবর্তন হয় বা গতির পরিবর্তন হয়। এগুলো ঘটতে পারে বল প্রয়োগের মাধ্যমে। এখন বল প্রয়োগের মাধ্যমে কোনো একটা বস্তুকে একটু যদি আমি সরাই এবং সেটা যদি নির্দিষ্ট দিকে হয় তাহলে সেটা হয়ে যায় সরণ, যেটা গতির অধ্যায়ে আমরা পড়েছি। তাহলে আসো, তাহলে আমরা দুটো টপিকস পেলাম, যে একটা বস্তুর উপরে বল প্রযুক্ত করতে হবে এবং বস্তুটাকে ওই বল প্রয়োগের মাধ্যমে সরাতে হবে। এই দুটো কাজ যদি আমি করতে পারি, এই দুটো বিষয় একত্রে মিলিত হয়ে যা হবে তাই কাজ। তাহলে আমরা বুঝতে পারতেছি যে একটা বস্তু এর উপরে যখন এরকম ভাবে একটা বল প্রযুক্ত করা হবে, বল প্রয়োগ করার পরে বস্তুটা যদি একটু সরে যায়, অর্থাৎ এই পর্যন্ত সরে গেল, তাহলে এখানে সরে গেলে এই যে এখানে যে দূরত্বটা বা সরণটা ঘটলো এস, তাহলে এই যে এই বল প্রয়োগের মাধ্যমে বস্তুটাকে সরানো হয়েছে, এই সরানোটাই হবে কাজ। এই সরানোটাই কি হবে? আমাদের কাজের অংশ। দেখো, তাহলে কাজকে আমরা কি বুঝি? কাজ, ওয়ার্ক, আমরা ডাব্লিউ দ্বারা কাজকে বুঝি। এই ডাব্লিউ আসলে কিসের সমান হবে? এই যে বল এবং এই যে সরণ, এইটার গুণফলের সমান হবে। এটাকে বলে কি? কাজ। কাজের আমরা সমীকরণ তৈরি করলাম। অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি বল প্রযুক্ত করা হয় এবং এই বল প্রয়োগের কারণে বস্তুটার যদি সরণ ঘটে, তাহলে সেই সরণ এবং বস্তুদের বলের গুণফলটাই হবে কাজের পরিমাণ। কতটুকু কাজ হলো। দেখো, এই যে এই কাজটা ধনাত্মক। অর্থাৎ এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে বল আমি যেদিকে প্রয়োগ করেছি, আসলে এই সরণটা ধরতে হবে সেই দিকে। হ্যাঁ, সেই দিকে। এখন আসো, আমরা যদি এরকম কোনো একটা তক্তা দেখি, এখানে একটা বল আছে, বলটা মানে এই দিক থেকে এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে, এই গোলকটার উপরে বল প্রয়োগ করার কারণে বস্তুটা এই দিকে কিছু দূর গেল,
গিয়ে এইখানে উঠে গেল। তাহলে এটা সরণ ঘটেছে, কিন্তু এখানে এস ধরলাম বা এটা আমি এক্স ধরলাম, এক্স এটা হলো দূরত্ব। কিন্তু কাজের শর্ত হলো আমি যেখানে বলটা প্রয়োগ করব বস্তুটার সরণটা হিসাব করতে হবে ঠিক ওই দিকে। কিন্তু আমাদের যে সরণটা দেওয়া আছে এটা তো উপরের দিকে। তাহলে আমরা যদি বলটা এই জায়গায় প্রয়োগ করি এবং বস্তুটার সরণটা উপরের দিকে হয়েছে, কিন্তু আমি হিসাবের জন্য এটা নিতে পারবো না। আমাদেরকে কোনটা নিতে হবে? আমাদেরকে নিতে হবে এই বরাবর সে কত দূরত্ব অতিক্রম করেছে। এখন দেখো, আমি যদি এই বস্তুটাকে এই যে কেন্দ্র বরাবর একটা লম্ব অঙ্কন করি, তাহলে ওটা যে ওই রাস্তা দিয়ে না গেলে এই রাস্তা দিয়ে আসলে এইখানে আসতো। তাহলে আমাদেরকে এই দূরত্বটা নির্ণয় করলে বা এই এখানে আমাদের ডাব্লিউ সমান এফ তো থাকবে, এইটা ধরলাম এস, এফ এস বের করতে হবে। কিন্তু এই এস এর মানটা দেওয়া নেই, মান দেওয়া আছে এক্স এর। তাহলে সেক্ষেত্রে আমি এখানে কাজের পরিমাণটা কিভাবে বের করব? একটু চিন্তা করে দেখো তো। এই যে বল, এই যে লম্ব, এই যে বল, এটা একটা এরকম পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের মতো হয়েছে। তা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের মতো যদি হয়ে থাকে, তাহলে এটা যদি হয় লম্ব, এটা ভূমি, আর এটা হলো অতিভুজ। এটা লম্ব কেন? কারণ এই জায়গায় একটা কোণ, কত ডিগ্রি কোণ আছে, কোণে এই তক্তাটা হেলানো আছে, এখানে একটা কোণের মান দেওয়া থাকলো থিটা। তাহলে এখানে যদি থিটা দেওয়া থাকে, আমরা কোণের এই সমকোণী ত্রিভুজের কোণের অনুপাতগুলো থেকে জানি। কারণ এখানে আমাদের তুলনা করতে হবে এই অতিভুজের সাথে এই যে ভূমির। তাহলে অতিভুজের সাথে যখন ভূমির তুলনা করব, তখন আমাদের যে সূত্রটা আসবে সেটা হলো কস থিটা ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভাগ আমি কি লিখতে পারি? কস থিটা, এখানে ভূমিটা কত ধরেছি খেয়াল করেছো? এস, আর অতিভুজটা কি লাগবে? এক্স। একটু মনোযোগ দাও, আমরা কিন্তু এখানে এস এর মানটা বসাবো। তাহলে এসটাকে যদি একদিকে রাখি, তাহলে এক্স ভাগ অবস্থায় আছে পাশে গুণ, এখানে আছে কস থিটা। তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে এফ এস এর পরিবর্তে এক্স কস থিটা। এটাও হবে, অর্থাৎ বস্তুটা যদি কি হয় বলের দিকে না যায়। এবার আমি তোমাদের একটু বুঝাই যে এটা হলো ধনাত্মক কাজ। এটা কি কাজ আমাদের? এটা হলো আমাদের কি ধনাত্মক কাজ। আচ্ছা, কাজ মনে করো, কাজ যদি উল্টো দিকে হয়, কাজ মনে করো যে এই যে এখানে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বস্তুটা এই দিকে না গিয়ে বস্তুটা এই দিকে সরণ ঘটলো এস, বস্তুটার সরণ ঘটলো এই দিকে এস সরণ ঘটলো। এস সরণ ঘটার কারণে তোমরা দেখো ডাব্লিউ ইজ ইকাল টু এফ। আমরা জানি এস, এখন এসটা তো আসলে এই দিকে হওয়ার কথা ছিল, কিন্তু এসটা তো হয়েছে এই দিক, জাস্ট এই দিকের সাথে এটা কিন্তু পুরো কত ডিগ্রি কোণে আছে? 180 ডিগ্রি কোণে। তাহলে আমরা লিখতে পারি এফ এই যে এক্স কস থিটা। খেয়াল করেছো? এই যে এক্স কস থিটা, এই কস থিটার মান কত হবে? প্রায় 180 ডিগ্রি হবে। অর্থাৎ তোমার বস্তু সরণটা যেদিকেই হবে, এই যে 180 ডিগ্রি কসের মানটা অবশ্যই কি আসবে? আমাদের ঋণাত্মক আসবে। তাহলে এইটা হলো ঋণাত্মক হওয়ার কারণে এই ঋণাত্মকের মানটা এই এফ এর সাথে গুণ করলে এই কাজটা হবে ঋণাত্মক, অর্থাৎ বলের বিপরীতে কাজটা হচ্ছে। বলটা এইদিকে প্রয়োগ করতেছে, বলটা কিন্তু কাজ হচ্ছে এইদিকে। তাহলে ঋণাত্মক কাজ হলো তুমি বল যেদিকে প্রয়োগ করতেছো যদি তার উল্টো দিকে বস্তুটা আসে, তাহলে সেটা হবে ঋণাত্মক কাজ। আর যদি তুমি যে বস্তুটা যেদিকে প্রয়োগ করতেছো, মানে বলটা যেদিকে প্রয়োগ করছো বস্তুও যদি সেদিকে যায়, তাহলে সেটা হবে ধনাত্মক কাজ। তাহলে কাজের সূত্র আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল এফ ইন্টু এস। এখন এফ সমান আমি কিন্তু আরো অনেক কিছু জানতে পারি, এম এ এম এস এটাও বলা যেতে পারে। অর্থাৎ কোনো বস্তু যদি এইভাবে নিয়ে যাওয়া হয়, তার বস্তুটা যদি 10 কেজি ভর দেওয়া থাকে, বস্তুটা আদি বেগ দেওয়া থাকে, বস্তুর শেষ বেগ দেওয়া থাকে, দূরত্ব দেওয়া থাকে, তাহলে এটা কিন্তু আমি বের করতে পারি। এখন আরেকটা জিনিস আছে, আমি যদি বস্তুকে নিচ থেকে উপরে উঠাই, এখান থেকে উপরে উঠাচ্ছি,
তাহলে আমার কতটুকু কাজ করতে হচ্ছে। তখন আমরা জানি যে সমান সমান এফ এস, তাহলে এফ সমান সমান এম এ এস হওয়ার কথা, কিন্তু এটা যখন উপরের দিকে যাবে এই এসটা হয়ে যাবে এইচ, আর এটা হয়ে যাবে, যেহেতু এটা ত্বরণের বিপরীত হচ্ছে, জি, এবং এম হবে যেটা এম দেওয়া আছে সেই ভরটা। তাহলে এম জি এইচ হবে যদি নিচ থেকে উপরের দিকে উঠাই তাহলে বস্তুর কাজের পরিমাণ, আর এটা যদি আমাদের সোজা বরাবর হয় তখন এম জি এস। এই হলো আমাদের কাজের সূত্র। কাজ নিয়ে অঙ্কটা খুব সহজ, এই অঙ্কটা করাটা খুবই সহজ, কাজে অত জটিল নাই। এরপরে ক্ষমতা কাজের পরে যে শক্তি আছে এই শক্তিটাও অনেক সহজ। এরপরে আমরা এর পরের লেকচারে আমরা অবশ্যই শক্তি বিষয়টা নিয়ে কথা বলবো, কারণ এই শক্তিতে আমাদের গতিশক্তি আছে, স্থিতি শক্তি আছে এবং শক্তির নিত্যতার সূত্র রয়েছে, সেটা নিয়ে আমি কথা বলবো। তাহলে আপাতত তোমরা কাজটাকে ভালো করে বুঝতে পেরেছো। আমি যদি একটা ছোট্ট অঙ্ক করে দেই তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে কাজটা আর একটু কি। ছোট্ট একটা অঙ্ক খেয়াল করো, 10 কেজি ভরের কোনো বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করায় স্থির বস্তুটি স্থির বস্তুটি 3 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগ প্রাপ্ত হয়, তাহলে ওই বস্তুর উপর কাজের পরিমাণ নির্ণয় করো। দেখো যে 10 কেজি ভরের কোনো বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করায় স্থির বস্তুটি 3 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তাহলে ওই বস্তুর উপর কাজের পরিমাণ নির্ণয় করো। আসো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে তোমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করবে। কাজের পরিমাণ চেয়েছে, তার মানে সোজা ভাষায় W = F S। দেখো আমাদের যদি অঙ্ক থেকে আমি এফ আর এস বের করতে পারি তাহলে এখানেই কিন্তু অঙ্কটা শেষ হয়ে যেত। দেখো তো আমাদের এস এর মানটা দেওয়া আছে কিনা? হ্যাঁ, আমাদের এস এর মানটা এখানে কোথাও দেওয়া নেই, তাহলে এস এর মান দেওয়া নেই। দেখো তো এফ এর মান দেওয়া আছে কিনা? হ্যাঁ, ও এখানে এফ এর মান দেওয়া আছে, তাহলে আমি লিখে ফেলি সমাধান। এখানে কি কি দেওয়া আছে? এখানে এফ দেওয়া আছে 2 নিউটন। আচ্ছা, এস এর মানটা তো দেওয়া নেই, তাহলে এস এর মানটা বের করতে হবে। এখন আসো, এস এর মান দেওয়া নেই, এস এর মান বের করার জন্য আমাদের কোনো গতির যে সূত্রগুলো আছে সেটাতে যেতে হবে, এবং সেটাতে আমি বলেছিলাম সবসময় আদিবেগ আছে কিনা দেখে নেবা। যেহেতু বলেছে বস্তুটি স্থির বস্তু, তাহলে আদিবেগ দেওয়া আছে, ঠিক আছে। তার মানে ইউ তোমার দেওয়া আছে, ইউ = 0, এখানে লিখে ফেলি ইউ = 0 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে? এই যে এত বেগ প্রাপ্ত হয়, যেটা পরে পেয়েছিস, তাহলে এটা শেষ বেগ ভি 4 মিটার সেকেন্ড ইনভার্স 1, এবং যে পরিমাণ সময় ব্যয় হয়েছে টি 3 সেকেন্ড, যে পরিমাণ সময় ব্যয় হয়েছে 3 সেকেন্ড, এবং আমাদের এখানে দরকার কি এস। দেখো এই 4টা অপশন দিয়ে কিন্তু একটা তুমি গতির সূত্র বানিয়ে নিতে পারো। গতির সূত্রটা কি হতে পারে? হ্যাঁ, দেখো এস = ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তাহলে তুমি এই স্টেপ দিয়ে কিন্তু দেখো, এই স্টেপে কিন্তু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এই তিনটা জিনিসই মান তোমার দেওয়া আছে। তাহলে তুমি এই সূত্রটা দিয়ে এস বের করবা, সেই এস এখানে প্রযুক্ত করবা, সেই এস দিয়ে আমি কাজের পরিমাণ বের করব। অর্থাৎ এই অঙ্কটা আমাকে দুটো স্টেপে করতে হবে। তাহলে আমরা জানি, লিখে ফেলি। আমরা জানি প্রথমে সূত্র লিখব এস = ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। ভি হলো কত? 4, ইউ হলো 0, 2, T
টিটা হলো আমাদের 3 সেকেন্ড। তাহলে এখানে আমাদের এস আসতেছে, এখানে 4 শূন্য যোগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 গুণন 3, 3 দুগুণ আমাদের আসবে 6 মিটার। তা 6 মিটার আমরা এস পেয়ে গেলাম। এই এস এর সাথে আমরা যদি এফ এখন গুণ করে দেই তাহলে আবার লিখি, আবার আমরা জানি, আবার আমরা জানি এফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস বা ডাব্লিউ ইজ ইকুয়াল, এফ এর মান হলো আমাদের 2 নিউটন এবং এস এর মান দেওয়া আছে 6 নিউটন। 6 দুগুণ 12 জুল। তাহলে কাজের এককটা আমাদের আসলো কি? জুল। তাহলে আমরা মোটামুটি কিন্তু এটা অঙ্কটা করে ফেললাম, মোটামুটি শেষ হয়ে গেল আমাদের। এখন আমাদের কাজ সম্পর্কে আরো 2-1টা কথা বলেই আমি কাজের আলোচনাটা শেষ করতে চাচ্ছি। এই কাজের আলোচনাটা হলো যে কাজ আসলেই কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? হ্যাঁ, কাজ একটি স্কেলার রাশি, কিন্তু এটা আবার দুটো ভেক্টর রাশির সমন্বয়ে গঠিত। কাজ ইজ ইকুয়াল টু এফ এস, এফ এরও একটা দিক আছে, এস এরও কিন্তু দিক আছে, দুটো ভেক্টর রাশি মিলে একটা স্কেলার রাশি হয়েছে, এটা মনে রাখতে হবে। এবং এটার আমরা যদি এখন মাত্রা বের করতে চাই, আমাদের এফ সমান কি লিখতে পারি? এম এ এস। এই ভরের মাত্রাটা হলো বড় হাতের এম, আর ত্বরণের মাত্রা হলো এল টি ইনভার্স 2, আর সময়ের মাত্রা দূরত্বের মাত্রা হলো আবার এল। তাহলে আমাদের আসতেছে এম এল টি ইনভার্স 2, এই এল এর উপর স্কয়ার, এই এলটার কারণে এল এর উপর স্কয়ার। এটাই হলো আমাদের কাজের মাত্রা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আরেকটা টপিক মনে রাখতে হবে যে একটা বস্তুর উপরে যখন বল প্রয়োগ করবে এফ, এই এফটা যখন এই পর্যন্ত যদি বল প্রযুক্ত হয়, মানে এখানেও পর্যন্ত যদি এফটা বল প্রযুক্ত হয়, তাহলে এই সরণটা হিসাব করে এখান থেকে এই পর্যন্ত কাজ হবে। কিন্তু তোমার এখান থেকে বল প্রয়োগ করা ছেড়ে দিলে বস্তুটা কিছু দূর সামনে যাবে, কিন্তু অর্থাৎ দূরত্ব অতিক্রম করবে। কিন্তু এখানে কি কোনো বল কাজ করেছে? না, বল কাজ করেনি। তার মানে জিরো, মানে বল এখানে ছিল 0 এইটুক জায়গার জন্য। তাহলে এইটুক জায়গার জন্য যদি তোমাকে কাজ বের করতে বলে, তাহলে এই কাজটা হবে 0। কারণ বলের মান 0 হওয়া মানে কি? তখন এই বলের মান যদি 0 বসাও, এখানে দূরত্ব যাই বসাও, এই কাজের মানটা 0 আসবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কোনো একটা বস্তুর উপর বল প্রযুক্ত হবে ততক্ষণ পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে। বলটা অপসারিত করার পরে যদি বস্তু চলতেও থাকে তাহলে কাজ হবে না, এই বলের দ্বারা কাজ হবে না। হয়তো বা ওই গতি জড়তার কারণে একটা কাজ হচ্ছে, সেটা গতি জড়তার জন্য কাজ হবে, কিন্তু এই যে আমি বল প্রয়োগ করলাম এইটার জন্য ওই কাজটা হবে না। আচ্ছা, মোটামুটি কাজ সম্পর্কে আমরা ভালো করে বুঝতে পারলাম। তারপরে তোমরা আরো বইটা নিয়ে ঘাটাঘাটি করবে, যদি কাজের আরো 2-1টা অপশন জানতে পারো বা 2-1টা জিনিস মনে হয় যে আমার এটা আরেকটু দরকার, তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি সেটাকে তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এই অধ্যায়ের পরবর্তী ক্লাসগুলো করার অবশ্যই তোমাদেরকে আমন্ত্রণ জানাবো। কারণ তুমি যদি এর পরের অধ্যায়গুলো না পরের লেকচারগুলো না করো, তাহলে হয়তোবা এই লেকচারটা তোমার খুব বেশি মূল্যবান হবে না তোমার জন্য। আর অবশ্যই দোয়া করবে যেন আমি সুস্থ থাকি, আমিও দোয়া করবো যেন তোমরা সুস্থ সুন্দরভাবে তোমাদের পড়ালেখাটাকে চালিয়ে যেতে পারো। যাতে যা আমরা খেয়াল করেছি যে অলস হয়ে গেলে, মানুষ যখন অলস হয়ে যাবে তখন কিন্তু তার মস্তিষ্কটা এমনিতেই চঞ্চলতা হারিয়ে ফেলবে, অর্থাৎ তার মস্তিষ্কে মরিচা পড়ে যাবে। আর এই মরিচাটাকে আবার পুনরায় ঝালাই করতে একটু সময় লাগে। কিন্তু তোমরা যদি এখনও এই অফ পিরিয়ডে, তোমাদের স্কুল অফ, কোচিং অফ, টিচার অফ, সব অফ পিরিয়ডেও তোমরা যদি পড়ালেখার সাথে একটু জড়িত থাকো, তাহলে দেখবে যে তোমাদের এই রিকভারটা করাটা সহজ হবে। কিন্তু এখন যদি তোমরা আসলে না পড়ো, কিন্তু বসে থাকো, কারণ তোমাদের কোনো স্পিড নাই বা কোনো প্রেশার নাই, এই প্রেশারহীনভাবে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় পরীক্ষা দিতে হবে। তারপরেও তোমাদেরকে এই প্রেশারটা নিতে হবে যে আমি হ্যাঁ কিছু পড়ছি, কিছু জানছি, তাহলেই দেখবে যে হ্যাঁ তোমরা সফলকাম হতে পারে। অতএব আমি এই পর্যন্তই শেষ করলাম। এর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।